আসসালামু আলাইকুম। আপনারা সকলে হয়তো শুনে থাকবেন মহামান্য রাষ্ট্রপতি কালবেলা এবং কালের কণ্ঠকে একটি ইন্টারভিউ দিয়েছেন। ওই ইন্টারভিউতে তিনি ডক্টর ইউনূস এবং এই জঙ্গি সমন্বয়কদের দ্বারা যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন কিংবা এদের দেশবিরোধী সকল কর্মকাণ্ডগুলোর গোমর ফাঁস করে দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। তো আমি ওই ব্যাপারে বলব না। আমি বলব যে 111 সরকারের আমলের ঘটনাটি আপনাদের সকলেরই মনে আছে। 111 এই ঘটনাটির একটি ফর্মুলা ছিল, যে ওই ফর্মুলাটি ছিল যে বাংলাদেশের প্রধান দুটি দলকে মাইনাস করা, বাংলাদেশের প্রধান দুটি দলকে এই দেশ থেকে উপড়ে ফেলা, এই দুইটি দলের কোনো নাম নিশানা যাতে বাংলাদেশে না থাকে সে আয়োজন করা। সে আয়োজন করতে গিয়ে ডক্টর ইউনূস এই 111 সরকারের মহিউদ্দিন আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদকে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার করায়। তারা ভেবেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তারের মাধ্যমে, তাদের সাজার মাধ্যমে এই দুইটি দল বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু তাদের ধারণা তখন ছিল ভুল। তারা এমনভাবে পরিচালনা করতে গিয়ে তখন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা যখন রাজপথে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের নেতাকর্মীদের জামিন দিতে বাধ্য করায় সরকারকে, তখন এই ডক্টর ইউনূস ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় এবং তার পশ্চিমা শক্তিদের বন্ধুদের ওই সকল আবদারগুলো সে মেটাতে পারে না। কিন্তু তখন তিনি পালিয়ে গিয়েও ক্ষান্ত হননি। সেই 111 সরকারের যে নির্বাচনটির আয়োজন করেছিলেন, ওই নির্বাচনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে বসেন। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসে বসে তখন বাংলাদেশের সে নতুন করে ক্ষমতায় এসে বসেছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারে ছিল। এরপর 111 সরকার, তারপর বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকারের চেয়ারে বসে। তার আড়াই মাসের মধ্যে সে এমন একটি ডক্টর ইউনূস এমন একটি কূটচাল করে, সে বিডিআর হত্যাকাণ্ডের মতো একটি ঘটনায় আয়োজন করে দেয়, যার সম্পূর্ণ দোষ এখন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপর পড়ছে। যদি এর সঠিক তদন্ত হয় অবশ্যই ইনশাল্লাহ এই সত্যতা বেরিয়ে আসবে, এর পেছনে ডক্টর ইউনূসই দায়ী। সে বিডিআর হত্যাকাণ্ডের আয়োজনটি ঘটানোর পর যখন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অসাধারণ দক্ষতার মধ্য দিয়ে তিনি এই সম্পূর্ণ ঘটনাটিকে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করে দেন, তখন তিনি দ্বিতীয় পরিকল্পনাটি ঘটানোর চেষ্টা করেন। তখন তিনি বাংলাদেশের যে সকল আন্দোলনগুলো আমরা দেখেছি, ওই সকল আন্দোলন, নিরাপদ সড়ক চাই, কোটা আন্দোলন বা হেফাজতের শাপলা চত্বর, সকল আন্দোলনের পিছনে আমরা মনে করেছিলাম যে এই আন্দোলনগুলো জামাত বিএনপি সংগঠিতভাবে এগুলো ঘটাচ্ছে, কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। হ্যাঁ, জামাত বিএনপি এটার সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু এই আন্দোলনগুলোর সম্পূর্ণ মূল মাস্টার মাইন্ড ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যুক্তরাষ্ট্রে বসে সে বাংলাদেশে ফান্ডিং দিয়ে সে কিছু জঙ্গি সন্ত্রাসী, এমনকি কিছু সুশীল, কিছু শিক্ষক থেকে শুরু করে কিছু মানুষকে পালতো, আর তাদেরকে দিয়ে সে বাংলাদেশের মধ্যে ন্যারেটিভ সৃষ্টি করত, বাংলাদেশের মধ্যে এক একবার এক এক ধরনের ঝামেলার সৃষ্টি করত। তখন হয়তোবা আমরা জানতাম না, কিন্তু এখন বর্তমানে এসে বাংলাদেশে এই ডক্টর ইউনূসের 18 মাসের শাসনকাল দেখে আমরা এখন পরিষ্কার যে গত বিগত দিনে যে সকল ঘটনাগুলো ঘটেছিল, সকল ঘটনাগুলো এই ডক্টর ইউনূসের দ্বারাই সংঘটিত হয়েছিল। ডক্টর ইউনূস এবং তার জঙ্গি সংগঠন, ডক্টর ইউনূস সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি বিদ্যাপীঠের মধ্যে ছাত্র শক্তির নামে একটি জঙ্গি সংগঠন খুলে তার ওই জঙ্গি সংগঠনটিকে সে সম্পূর্ণরূপে ফান্ডিংয়ের ব্যবস্থা করে সে নিরীহ গরিব মেধাবী ছাত্রদেরকে টাকার প্রলোভন দেখিয়ে তার দলে বেড়ায়। এছাড়া সে এনজিওগুলোর মাধ্যমে গ্রাম থেকে গ্রামান্তরে এই ঘরে ঘরে মানুষের মাঝে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যারেটিভ সৃষ্টি করে। সেই ইউটিউবারদেরকে ভাড়া করে ইউটিউবারদের মাধ্যমে মিথ্যা মিশ্রিত কন্টেন্ট তৈরি করিয়ে বাংলাদেশে মানুষকে ভুল বুঝায়, যার ফলস্বরূপ 2024 সালে সে এই পরিকল্পনায় সফলতা অর্জন করে। আর 2024 সালে সফলতা অর্জন করার পর সে 18 মাসের ক্ষমতায় এসে সে বাংলাদেশের কি অবস্থান করেছে তা আমরা সকলেই জানি। তার মূল পরিকল্পনাটি ছিল, যখন তিনি 2024-এ ক্ষমতায় বসেন, তার মূল পরিকল্পনাটাই ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপিকে ছিন্ন করে দেওয়া। কিন্তু তার বুঝতে ভুল ছিল, হয়তো বা তার প্ল্যানে ভুল ছিল। এই কারণে বাংলাদেশের মানুষ যে তাকে বা জামাতে ইসলাম কিংবা তার নতুন যে দল চিলড্রেন পার্টি কিংবা জঙ্গি পার্টিকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না, তার ওই জিনিসটা জানাতে ভুল ছিল। সে একটা নির্বাচন দিতে বাধ্য হয়, নির্বাচনের পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এসে যায়। বিএনপি যেভাবেই হোক ক্ষমতায় আসে,
কিন্তু তার এখনো তার ষড়যন্ত্র সে বাদ রাখেনি। সে যাওয়ার আগে, সে ক্ষমতা হস্তান্তরের আগে সে বাংলাদেশ বিরোধী কিছু চুক্তি করে যায়। এমন কিছু চুক্তি যা বাংলাদেশের জনগণের স্বার্থে আঘাত করে, বাংলাদেশের স্বার্থে আঘাত করে। এই সকল জনগণের স্বার্থ আঘাতকারী চুক্তিগুলো ভবিষ্যতে যে সরকারটি এখন আছেন তাদেরকে যে প্রবলেমে ফেলবে না বা জনগণের রসানলে ফেলবে না, তার কোনো নিশ্চয়তা নেই। সে এমন একটি আয়োজন করে দিয়ে গিয়েছেন যে, যে সকল চুক্তিগুলো তারা করেছেন, এই সকল চুক্তিগুলো নিয়ে আমরা অনেকে অনেক কথা বলেছি। আপনারা ইউটিউব কিংবা ফেসবুক ঘাঁটলে আপনারা এই চুক্তিগুলো সম্পর্কে জানতে পারবেন। এই চুক্তিগুলো নিয়ে আমরা বলেছি, কারণ এমন কিছু চুক্তি সে করে গেছে যা জনগণের স্বার্থন্বেষী। তো জনগণ অফকোর্স রাস্তায় নামবে এই বর্তমান সরকারের বিরুদ্ধে, সেই আয়োজনটি করে গেছে। এছাড়া সে তার একজন উপদেষ্টাকে, যে উপদেষ্টার মাধ্যমে সে এই চুক্তিগুলো সম্পূর্ণ করেছে, ওই উপদেষ্টাকে বিএনপির সরকারের একটি মন্ত্রিত্ব পাইয়ে দিয়েছে তার পশ্চিমা শক্তিদের দ্বারা। দ্বিতীয়ত হচ্ছে যে সে এই পার্লামেন্টটিতে সে তার চিলড্রেন পার্টি বা জঙ্গি পার্টির ৬ জন নেতাকে স্থান করে দিয়েছে, এমনকি জামাতকে এমন একটি স্থান করে দিয়েছে যে ভবিষ্যতে বিএনপি যে মানুষের জন্য বা নিজেদের মন মতো কিছু করবে, ওই অবস্থাটি সে রেখে যায়নি। সে এমন একটি অবস্থান সৃষ্টি করে দিয়েছে যে, যে কোনো মুহূর্তে বিএনপিকে ক্ষমতা থেকে ফেলে দিতে সে পারবে, এমন একটি অবস্থান সে সৃষ্টি করে দিয়ে গেছে। এখন বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের মানুষের কি করা উচিত? বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের সরকারের উচিত এই মুহূর্তে ডক্টর ইউনূস, তার উপদেষ্টা এবং তার জঙ্গি সংগঠন জামাত এই 18 মাসে কি কি অপকর্মগুলো করেছে তা মানুষের সামনে তুলে ধরা। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা কত টাকা কামিয়েছে, মানুষের কত অর্থ লুটপাট করেছে তা মানুষের কাছে তুলে ধরা। আর যে উপদেষ্টাটিকে বিএনপি তাদের মন্ত্রিত্ব দিয়েছে, ওই উপদেষ্টাটিকে এখনই প্রত্যাহার করা। এমনকি যে সকল জুলাই জঙ্গিরা যারা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া। যদি এগুলো না করা হয়, আগামীতে আমরা হয়তোবা আরেকটি জঙ্গি হামলার শিকার হতে যাচ্ছে বাংলাদেশ। আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশে আরেকটি জঙ্গি হামলা। তো আজকে এই পর্যন্ত থাকুন, ভালো থাকবেন।